এতদিন ধরে আমরা করছিলাম হচ্ছে ওল্ড ইংলিশ দেখে নিয়েছি, ঠিক আছে। ওল্ড ইংলিশের পর আমরা দেখে নিয়েছি হচ্ছে মিডল ইংলিশ, ঠিক আছে। মিডল ইংলিশ দেখে নিয়েছি। মিডল ইংলিশের পর আমরা দেখেছি কি, মিডল ইংলিশের পর দেখেছি আমরা হচ্ছে এজ অফ চসার, যেখানে আমরা দেখেছি মিডল ইংলিশকে আমরা 3 ভাগে ভাগ করেছিলাম, ঠিক আছে। একটা হচ্ছে আর্লি মিডল ইংলিশ পিরিয়ড, একটা হচ্ছে এজ অফ চসার, একটা হচ্ছে এজ অফ রিভাইভাল। 3টে পিরিয়ড দেখেছি। এছাড়াও দেখেছি আমরা এলিজাবেথান পিরিয়ড দেখেছি, রাইট। এলিজাবেথান পিরিয়ড মোটামুটি আধা দেখেছি, এলিজাবেথান পিরিয়ড এখনো শেষ হয়নি, ঠিক আছে। তো আজকে একটা ছোট্ট জিনিস আমরা ফার্স্টে ডিসকাস করবো, যেটা হচ্ছে শর্ট কোয়েশ্চেনস অন দিস। এই যে 4টে, ঠিক আছে, এই যে 4টে পার্টিকুলার আমার এজ বা ইরা ছিল, এই 4টে পার্টিকুলার ইরা থেকে আমি কি কি জানতে পেরেছি, তো ফার্স্ট অফ অল আমি সেটা দেখবো, ঠিক আছে। আমি যদি ওটা একবার জানতে পেরে যাই, তারপরে আমি আমার বাকি যা জানার সেগুলো আমরা জানবো, ঠিক আছে। সো মেক আ নোট যে ওল্ড ইংলিশ পিরিয়ডে ফার্স্টে দেখবি এই যে শর্ট কোয়েশ্চেনের যে কপিটা আজকে তোকে দিচ্ছি, ঠিক আছে, এই কপিটা তোকে আমি হোয়াটসঅ্যাপে পাঠাবো। এই কপিটা থেকে তুই কি করবি, কপিটা থেকে তুই ইজিলি পড়তে পারবি এবং পড়ে তুই বুঝতে পারবি যে এগুলো কি আছে এবং কি কি জিনিস এখানে কিন্তু কাজে লাগছে। যেমন ফার্স্ট আছে 4টে ম্যানুস্ক্রিপ্ট কি কি, যেগুলোতে ওল্ড ইংলিশ পোয়েট্রি পাওয়া যায়, ঠিক আছে। 4টে ম্যানুস্ক্রিপ্ট, জুনিয়াস ম্যানুস্ক্রিপ্ট, এক্সাটার বুক, বেওলফ ম্যানুস্ক্রিপ্ট, দা ভার্সেলি বুক। দেখ, পড়ানোর সময় অনেক জিনিস পড়ানো হয়, অনেক কিছু কথা বলা হয়, যেরকম কি যে জিনিসগুলো তোর মাথায় থাকে, যে জিনিসগুলো তোর মনে রাখতে তোকে হেল্প করবে। বাট যখন আমরা পরীক্ষা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেনস আর ইম্পর্টেন্ট, ঠিক আছে, বরঞ্চ আমি বলবো মোস্ট ইম্পর্টেন্ট। যদি শর্ট কোয়েশ্চেন ক্লিয়ার থাকে তাহলে কিন্তু লং কোয়েশ্চেনে অসুবিধা হওয়ার কোনো কথা নয়, ঠিক আছে। তাহলে এখানে দেখবো 4 ম্যানুস্ক্রিপ্ট কি ছিল, এই 4টে ম্যানুস্ক্রিপ্ট ছিল, একদম পাতি জিনিস মনে রাখতে হবে, আর কিচ্ছু না। এটা জুনিয়াস ছিল, এক্সাটার ছিল, বেওলফ ছিল, ভার্সেলি বুক ছিল, 4টে ম্যানুস্ক্রিপ্ট ছিল, ঠিক আছে। আচ্ছা, ম্যানুস্ক্রিপ্ট মানে কি? ম্যানুস্ক্রিপ্ট মানে হচ্ছে পাণ্ডুলিপি। আমি বলেছিলাম আগেকার দিনে যে বইটা প্রিন্ট না করা হয় কিন্তু হাতে লেখা হয়, হাতে লেখা যে কপিটা, সেটাকে আমি বলি পাণ্ডুলিপি, ঠিক আছে, সেটাকে বলবো ম্যানুস্ক্রিপ্ট, ঠিক আছে। এখান থেকে ওল্ড ইংলিশ পিরিয়ডে কিন্তু পোয়েট্রি পাওয়া যায়। এছাড়া কি এক্সাটার বুক, আচ্ছা এখানে বলেছে 4টে লিরিক্যাল পোয়েম, 4টে লিরিক্যাল পোয়েম যেগুলো এক্সাটার বুকে পাওয়া যায়। কি কি? ডিওর্স ল্যামেন্ট, জুলিয়ানা, ফিনিক্স, উলফ, ওয়াইল্ডস কমপ্লেইন, ঠিক আছে। এগুলো হচ্ছে এক্সাটার বুকে পাওয়া যাবে বেশ কিছু পোয়েম, ঠিক আছে। এছাড়া কি আছে? এছাড়া আমি দেখতে পাচ্ছি এখানে রিফ্রেনের কথা বলা আছে। রিফ্রেন মানে কি? রিফ্রেন মানে হচ্ছে রিপিটিং লাইনস, ঠিক আছে। রিফ্রেন মানে কি বললাম? রিফ্রেন মানে বললাম হচ্ছে আমি এখন কি তোকে রিপিটিং লাইনস বললাম। রিপিটিং লাইনস বললাম। আমরা গানের মধ্যে দেখি এমন একটা লাইন থাকে, যেমন লাইক ধর দ্য সং দিলবার, তো দিলবারের মধ্যে দিলবার পার্টিকুলার ওয়ার্ডটা যে কতবার আছে তুই নিজেও জানিস না, তাই তো। তো এই লাইনটাকে, এই যে পার্টিকুলার ওয়ার্ডটা, এটাকে আমি, বা একটা পার্টিকুলার লাইন আছে, আমিও জানি তুইও জানি যে গানটা কি লাইনটা বারবার রিপিট হতে থাকে, তো এই লাইনটাকে আমি রিফ্রেন বলবো, ঠিক আছে। তো এখানে বলবো যে আর্লিয়েস্ট এক্সটেন্ট রিফ্রেন, সবথেকে ফার্স্ট টাইম, সবথেকে প্রথমবার রিফ্রেন কোথায় পাওয়া গেছিল? ডিওর্স ল্যামেন্টে সবথেকে বেশি রিফ্রেন পাওয়া গেছিল। ডিওর্স ল্যামেন্ট, এটা সবথেকে বেশি রিফ্রেন পাওয়া গেছিল ফার্স্ট, ঠিক আছে। আচ্ছা, এখানে বলেছে যে এমন একজন কিং এর নাম জিজ্ঞেস করেছে যার হলে বেওউলফ আসে, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা কোথা থেকে করেছে? এই কোয়েশ্চেনটা করেছে বেওউলফ থেকে। বেওউলফটা কি? বেওউলফটা হচ্ছে আর্লি ইংলিশ, আমরা যে ওল্ড ইংলিশ পিরিয়ড পড়ি, ঠিক আছে, ওল্ড ইংলিশ পিরিয়ডে আমি বলেছিলাম সব থেকে বড় এপিক হচ্ছে বেওউলফ। এন্ড একমাত্র এপিক, যে এপিকটা বলতে পারিস, যেমন আমাদের বলতে পারি মহাভারত, ঠিক আছে, টাইপ অফ ওদের বেওউলফ। তাও আমাদের মহাভারত তো রিলিজিয়াস সেন্টিমেন্টে আছে, কিন্তু ওদের বেওউলফে কোনো রিলিজিয়াস সেন্টিমেন্ট নেই। এটাতে কিন্তু সিম্পলি বলা হয়েছে একটা গল্প, সেই গল্প থেকে একটা কোয়েশ্চেন করে দিতে পারে, ঠিক আছে। তাহলে বেওউলফ কোথায় আছে? বেওউলফ আছে ড্যানিশ কিং হ্যাথ্রগারের কাছে, এবং বেওউলফের হলের নাম হচ্ছে হেরট। বেওউলফের হলের নাম হচ্ছে হেরট, ঠিক আছে। হেরট বেওউলফের হলের নাম, ঠিক আছে। আর কি আছে দেখবো? এখানে দেখতে পাচ্ছি শুধু সেগুলোই বলবো যেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই বেওউলফ থেকে যা কোয়েশ্চেন আছে এখান থেকে দেখে নিবি, আমি আর এগুলো বলছি না, ঠিক আছে। এছাড়া এখানে আর কি দেখতে পাচ্ছি? দরকার নেই। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন আছে, ভালো কোয়েশ্চেন, খুব ভালো কোয়েশ্চেন, নাম্বার 10 এর যে কোয়েশ্চেনটা দেখবি, এখানে একটা কোয়েশ্চেন আছে। এগুলো কিন্তু আমি একদম নো ননসেন্স এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, এগুলো এক্সামের জন্য প্রচন্ড ভাবে ইম্পর্টেন্ট, যে জিনিসগুলো আমি এখন তোকে দেখাচ্ছি, ঠিক আছে। তো এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি, ওল্ড ইংলিশ পোয়েমের মধ্যে এমন কোন ওল্ড ইংলিশ পোয়েম
অ্যাংলো স্যাক্সন বা ওল্ড ইংলিশ পোয়েম যার মধ্যে একটা ফিমেল ওয়ারিয়ার প্রোটাগনিস্ট ছিল। ফিমেল ওয়ারিয়ার মানে তার মধ্যে একজন মহিলা যোদ্ধা ছিল। তো কোয়েশ্চেনটা যদি এরকম করে তাহলে আনসারটা হয়ে যাবে জুডিথ। জুডিথ এর ফার্স্ট টাইম একজন ফিমেল ওয়ারিয়ার ছিল। ঠিক আছে, জুডিথের কথা বলছে, জুডিথের মধ্যে একজন ফিমেল ওয়ারিয়ার ছিল। ঠিক আছে, তো এটা কিন্তু খুব খুব খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা জানতে হবে। আচ্ছা, নেক্সট দেখবো, এখানে বলেছে 4টে ক্রিশ্চিয়ান পোয়েম যেগুলো জুনিয়াস ম্যানুস্ক্রিপ্টে পাওয়া যায়। জুনিয়াস এমএস মানে হচ্ছে জুনিয়াস ম্যানুস্ক্রিপ্ট। 4টে ক্রিশ্চিয়ান পোয়েম যেগুলো জুনিয়াস ম্যানুস্ক্রিপ্টে পাওয়া যায় সেগুলো হচ্ছে জেনেসিস, এক্সোডাস, ড্যানিয়েল, ক্রাইস্ট ইন সিরিয়াল। ঠিক আছে, যে আচ্ছা এখানে কেডমোনিয়ান পোয়েট দিয়ে লেখা হয়েছিল। আচ্ছা এগুলো দরকার নেই, ছেড়ে দে। আচ্ছা, দুটো পোয়েম, সিনি উলফের লেখা দুটো পোয়েম, যে দুটো পোয়েমে তার সিগনেচার ছিল। তুই বলবি এটা কেন ইম্পর্টেন্ট? কারণ আমি বলেছি আগেই, ওল্ড ইংলিশ টাইমে, ওল্ড ইংলিশ যে পিরিয়ড, অ্যাংলো স্যাক্সন যে পিরিয়ড, সেখানে কি, সেখানে সবাই অ্যানোনিমাস নামে লিখতো। অ্যানোনিমাস মানে কারো পরিচয় কিন্তু কোনো কবিতার শেষে বা শুরুতে লেখা হতো না, মানে কবি পরিচিতি ওখানে থাকতো না। তাহলে কবি পরিচিতি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র সিনি উলফের লেখা, ঠিক আছে, সিনি উলফের লেখা দুটো পোয়েম যেটাতে রুনিক সিগনেচার আছে, সেই দুটো হচ্ছে কি কি, জুলিয়ানা আর ইলিন। ঠিক আছে, জুলিয়ানা আর ইলিন, এই দুটোতে কিন্তু সিনি উলফের সিগনেচার আছে, বাকি কোনো কিছুতে কোনো সিগনেচার ছিল না। ঠিক আছে, আচ্ছা অ্যাংলো স্যাক্সন পোয়েম একটা আছে যেটা একটা মিথোলজিক্যাল বার্ডের উপরে আছে, তো এটা মাথায় রাখতে হবে। এখানে কিন্তু কার কথা বলা হচ্ছে? ফিনিক্স এর কথা বলা হচ্ছে। ফিনিক্স কোথায় থাকে? ফিনিক্স পাখিটা থাকে আরাবিয়ান ডেজার্টে। ঠিক আছে, ফিনিক্স পাখিটা থাকে আরাবিয়ান ডেজার্টে, এবং এর যে বলতে পারিস ক্যারেক্টারিস্টিক, দ্য ক্যারেক্টারিস্টিক ইজ পাখিটা একটা টাইমে একটাই ফিনিক্স থাকতে পারে পুরো পৃথিবীতে। ভালো করে শুনবি, একটা টাইমে একটাই ফিনিক্স থাকতে পারে পুরো পৃথিবীতে। একবার যদি একটা ফিনিক্স মারা যায়, বা কিভাবে মারা যায়, ও কি করে, আগুনের মধ্যে ঝাঁপ দেয়, আগুনের মধ্যে ঝাঁপ দেয়, জাম্প ইনটু দ্য ফায়ার, এবং তারপরে নিজেকে ছায়ে পরিণত করে নেয়, পুড়তে পুড়তে ছাই হয়ে যায়, এবং সেই ছাই থেকে একটা নতুন ফিনিক্স জন্ম নেয়। ঠিক আছে, তো ফিনিক্স হচ্ছে, হ্যাঁ, তো ফিনিক্স হচ্ছে আমাদের বলতে পারিস এই ফিনিক্স যেটা আগুনের পাখি, হ্যাঁ আগুনের পাখি, রাইট, যদি অন্যভাবে বলি তাহলে আগুনের পাখি, সেটা কিন্তু সিনিউলফকে বলা হয়েছে। এটা একটা মিথোলজিক্যাল বার্ড। এই বার্ডটা কি, এই বার্ডটার যে নেচার, সেই নেচারটা কিরকম না, লাইক দ্য চোজেন ওয়ান্স, দ্য ফলোয়ার অফ ক্রাইস্ট। এই জায়গাটা একটু দেখে নিবি, এখানে ফিনিক্সের একটা ব্যাপার আছে ছোটখাটো। ঠিক আছে, তো এই একটা জিনিস মাথায় রাখতে হবে তোকে। আর কি আছে, আর কি আছে, আর কি আছে, ও নেম দ্য ফার্স্ট ইংলিশ গ্রেটেস্ট হিস্টোরিয়ান ইন দ্য বুক রিটেন বাই হিম। ফার্স্ট হিস্টোরিয়ান কে ছিল? ফার্স্ট হিস্টোরিয়ান ছিলেন হচ্ছে ভেনারেবল বিড। ঠিক আছে, ভালো করে মাথায় রাখবি, যখন আমিও স্টুডেন্ট ছিলাম আমি ভাবতাম ভেনারেবল নাম আর বিড টাইটেল, কিন্তু তা নয়। ভেনারেবল কথাটার মানে হচ্ছে শ্রদ্ধেয়। আমরা যেমন কোনো কিছু আজকালকার দিনে কারো বলার আগে বলি না যে ডক্টর অমুক, স্যার অমুক, মিস্টার রাম বা মিস্টার শ্যাম, এই যে জিনিসটা বলি, এই জিনিসটা তখনকার দিনে কি বলতো, ভেনারেবল, এত বড় একটা ওয়ার্ড প্রচলিত ছিল। তো ভেনারেবল জিনিসটার মানে কিন্তু শ্রদ্ধেয়, এটা কিন্তু বিডের নাম নয়, নামটা কিন্তু বিড, এটা মাথায় রাখবি। ঠিক আছে, এবারে কোয়েশ্চেনটা কি ছিল? কোয়েশ্চেনটা ছিল হচ্ছে ইংলিশ হিস্টোরিয়ানের নাম, একমাত্র ইংলিশ হিস্টোরিয়ান, ফার্স্ট ইংলিশ হিস্টোরিয়ান। হিস্টোরিয়ান কাকে বলবো? যার কাছ থেকে আমরা হিস্ট্রি জানতে পারি। কার হিস্ট্রি জানতে পারি? ইংল্যান্ডের হিস্ট্রি জানতে পারি। তো উনার লেখা বইয়ের নাম কি ছিল? উনার লেখা সিম্পল একদম বইটা ছিল কি, এক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ ইংল্যান্ড। ভালো করে মাথায় রাখবি, দা এক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ ইংল্যান্ড। ঠিক আছে, এটা পরবর্তীকালে কে ট্রান্সলেট করে? অ্যালফ্রেড ট্রান্সলেট করে পরবর্তীকালে। আচ্ছা, ভালো করে জিনিসগুলো বোঝার চেষ্টা করবি। উনি লিখেছিলেন এক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ ইংল্যান্ড, পরবর্তীকালে অ্যালফ্রেড ওটা ট্রান্সলেট করে। এগুলো কিন্তু আমি সব পড়িয়েছি। ঠিক আছে, যেগুলো পড়িয়েছি সেখানে যদি দেখিস এগুলো লেখা আছে সব। ঠিক আছে, আচ্ছা এগুলো জাস্ট রিপিট হচ্ছে জিনিসগুলো। আচ্ছা, দুটো ল্যাটিন বুক যেগুলো অ্যালফ্রেডের লেখা, কি কি? ইউনিভার্সাল হিস্ট্রি অফ ওরিসাস আর ক্রনিকলস অফ উইনচেস্টার। ঠিক আছে, এগুলো অ্যালফ্রেডের ট্রান্সলেশন। অ্যালফ্রেডের ট্রান্সলেশন তো ভাই আমাদের এক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ ইংল্যান্ডটাও তো ট্রান্সলেট করেছিল, সেটাও আনসার হবে। ঠিক আছে, আচ্ছা হু ওয়াজ উলফস্তান? উলফস্তান দরকার নেই এটা, ঠিক আছে, এটা বাদ দিয়ে তো, দরকার নেই। ঠিক আছে, বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস নেই, সেগুলো আমরা বাদ দেব। ঠিক আছে, আর কি আছে? আচ্ছা, ওরমের লেখা পোয়েম, এটা খুব কোয়েশ্চেন আছে। ওরমের লেখা পোয়েম,
ওর্ম বলে একজন ওর্ম বলে একজন বলতে পারিস পোয়েট ছিলেন, ঠিক আছে। তো তার লেখা যে পোয়েম ছিল সেটা কি ছিল, সেটার নাম ছিল অরমুলাম। ভালো করে মাথায় রাখবি, ওর্মের লেখা পোয়েমের নাম হচ্ছে অরমুলাম, যেটা কিনা 1200 তৈরি হয়। হ্যাঁ, 1200 এটা লেখা হয়েছিল। এটা কি অ্যাংলো নরমান পিরিয়ডে লেখা হয়েছিল, ঠিক আছে। কি লেখা হয়েছিল? অরমুলাম। ভালো করে মাথায় রাখবি। Name a Middle English poem concerning an allegorical debate. আচ্ছা, allegorical debate, ভালো একটা কোশ্চেন এসছে এবারে, মাথায় রাখতে হবে। allegorical debate মানে কি? allegorical চর্চা, ঠিক আছে। allegory মানে কি? allegory মানে হচ্ছে এমন একটা allegory বেসিক্যালি আগেকার দিনে পোয়েম লেখা হতো, যে পোয়েমের মধ্যে বেশ কিছু ক্যারেক্টার্স থাকতো, এবং সেই ক্যারেক্টার গুলো সবসময় ডাবল মিনিং কথাবার্তা বলতো, মানে একটা কথা তো বলছে কিন্তু তার ভেতরে একটা মিনিং আছে, সেগুলোকে বলতাম আমরা অ্যালেগরি, ঠিক আছে। তো এখানে একটা জিনিস মাথায় রাখ যে আউল অ্যান্ড দ্য নাইটিঙ্গেল, এটা হচ্ছে নামটা। আউল অ্যান্ড দ্য নাইটিঙ্গেল হচ্ছে মিডল ইংলিশের লেখা একটা অ্যালেগরি। ভালো করে লক্ষ্য করে, আমরা ওল্ড ইংলিশ ছেড়ে মিডল ইংলিশে ঢুকে গেছি, ঠিক আছে। এগুলো শুধুমাত্র ইম্পর্টেন্ট জিনিসগুলো এখানে দেওয়া আছে, আর কিছু নেই কিন্তু, ঠিক আছে। ওকে, দেখবো নেক্সট। এখানে অ্যালেগরি বুঝলাম, তারপরে আছে অ্যালিটারেটিভ রিভাইভাল কি ছিল, ভালো করে দেখবি। অ্যালিটারেটিভ রিভাইভাল কি ছিল না, অ্যাংলো সেকশনের যে পোয়েট্রি গুলো ছিল সেগুলো অ্যালিটারেটিভ মিটারে লেখা ছিল। অ্যালিটারেটিভ কথাটার মানে হচ্ছে, অ্যালিটারেটিভ আসছে কি থেকে? অ্যালিটারেশন থেকে। কি থেকে? অ্যালিটারেশন আগে আমরা পড়েছি, রাইট? যদি আমরা বলি শেক্সপিয়ারস লাভস লেভারস লস্ট, তাহলে সেই লাইনটাই আছে কি? অ্যালিটারেশন, একই সাউন্ড বারবার আসা, ঠিক আছে। এখানে বলা আছে অ্যালিটারেটিভ মিটার। অ্যালিটারেটিভ মিটার কথাটা মানে কি? মিটার আমরা আগে পড়েছি, সেই ফুট মিটার, মনে কর আয়াম্বিক ফুট পড়ছিলাম একবার, আগের বছর পড়ছিলাম, এই বছরের শুরুর দিকে পড়ছিলাম, মিটার, ঠিক আছে। যেটা তোর এক একটা লাইনে বলতে গেলে একটা আনস্ট্রেসড সিলেবল ফলোড বাই আ স্ট্রেসড সিলেবল, আনস্ট্রেসড সিলেবলের পর একটা স্ট্রেসড সিলেবল থাকতো, এন্ড সেটাকে আমরা বলতাম কি? সেটাকে আমরা বলতাম হচ্ছে আয়াম্বিক, আয়াম বলতাম ওটাকে আমরা আইএমবি বলতাম, মনে আছে? এই সব তো পরে এসছে, আয়ামটা কখনো আসেনি, ঠিক আছে। তো এইখানে কি হয়েছিল, এখানে অ্যালিটারেটিভ মিটারে লেখা ছিল। তুই বলবি অ্যালিটারেটিভ মিটার কি? অ্যালিটারেটিভ মিটার হচ্ছে যে মিটারটা বারবার কি বলে, যে মিটারটা বারবার হচ্ছে কি বলবো, রিপিট হচ্ছে, যে মিটারটা বারবার রিপিট হয় সেটাকে বলবো কারেক্ট, যে মিটারটা বারবার রিপিট হয় সেটাকে বলবো অ্যালিটারেটিভ মিটার, ঠিক আছে। এবারে এখানে একটা জিনিস দেখতে পাবি, যেটা হচ্ছে পার্ল, স্যার গাওয়েন এন্ড দ্য গ্রিন নাইট, ল্যাংল্যান্ড, স্পিয়ার্স, প্লাউম্যান, এগুলো সব অ্যালিটারেটিভ মিটারে লেখা ছিল। এই আরেকটা কোয়েশ্চেন আছে, তিনটে মিডল ইংলিশ পোয়েটের নাম, পোয়েমের নাম বলো যে পোয়েম গুলো কি অ্যালিটারেটিভ মিটারে লেখা ছিল। আনসার আছে পার্ল, স্যার গাওয়েন এন্ড দ্য গ্রিন নাইট, ল্যাংল্যান্ড, স্পিয়ার্স, প্লাউম্যান। এই তিনটেই আমি পড়ানোর সময় পড়িয়েছিলাম, ঠিক আছে। তিনটেই পড়ানোর সময় নাম শুনেছিস, মানে নেক্সট টাইম শুনেছিস, এর আগে একবার পড়েছিস এগুলো, ঠিক আছে। ওকে, দেখবো নেক্সট এরপরে কি আছে। এরপরে আছে হচ্ছে মেনশন 4 মিডল ইংলিশ অ্যালিটারেটিভ পোয়েমস ফাউন্ড ইন আ সিঙ্গেল ম্যানুস্ক্রিপ্ট। বলছে মিডল ইংলিশ অ্যালিটারেটিভ বেশ কিছু পোয়েম আমাকে দেখাও যেগুলো কিনা একটা ম্যানুস্ক্রিপ্টে পাওয়া গেছে। তাই বলবো কি ম্যানুস্ক্রিপ্টে পাওয়া গেছে না, এখানে আছে পার্ল, পিউরিটি, পেশেন্স, স্যার গাওয়েন এন্ড দ্য গ্রিন নাইট। পার্ল, পিউরিটি, পেশেন্স, স্যার গাওয়েন এন্ড দ্য গ্রিন নাইট। ভালো করে যদি লক্ষ্য করি, এই বুকটা, যে বইটা থেকে এই জিনিসগুলো তোকে আমি দিচ্ছি, ঠিক আছে, এই বইটা আমি নিজেও পড়েছি, আমি নিজেও পড়ে এটা পাস করেছি, ঠিক আছে। এন্ড আমার এটাতে এই ফার্স্ট পেপারে আমার নাম্বার ছিল ওই ক্লোজ টু 53, ঠিক আছে। ফার্স্ট পেপারে আমার নাম্বার ছিল ক্লোজ টু 53। এন্ড তুই যদি মানে এই এক্সামটা দিয়ে থাকে, মানে এক্সামটাতে দিয়েছিস, তুই জানিস এটাতে নাম্বার তোলা কতটা টাফ, ঠিক আছে। সত্যি অনেক টাফ। ফার্স্ট পেপারে যদি কেউ 53 তোলে, ঠিক আছে, তার মানে তার মোটামুটি পুরো ফার্স্ট পেপার ভালো করে খাটা আছে। তারপর থেকে তো যখন পড়িয়েছি, পড়াতে আরো জিনিস ক্লিয়ার হয়েছে, এখন জিনিস এমনি মাথায় থেকে যায়। এখন হয়তো এক্সাম দিলে 60 পাবো, বাট তখন হয়তো এক্সামটা দিয়ে, যখন আমি স্টুডেন্ট ছিলাম, তোর বয়সে ছিলাম, তখন এক্সাম দিয়ে আমি পেয়েছিলাম 53, আমার এখনো মনে আছে, ঠিক আছে। আর সে বছর ফার্স্ট পেপারে অনেকে ফেল করেছিল, ঠিক আছে, অনেকে ব্যাক পেয়েছিল বা অনেকে ফেল করেছিল, যেটা হয় ফার্স্ট পেপারে বরাবরই এই জিনিসটা হয়ে আসছে,
ঠিক আছে, ফার্স্ট পেপার অনেকেই একবারে পাস করতে পারে না, ক্লিয়ার করতে পারে না। আর তার থেকেও আটকায় বড়, কিছু না কিছু। হ্যাঁ তার থেকেও বড় সুবিধা কি হয়েছিল না, আমাদের স্যার ফার্স্ট পেপার পড়াতেন, ঠিক আছে, ভগবান জানে ওনার কি মানে মতিভ্রম হয়েছিল, উনি ফার্স্ট পেপার পড়াতেনই না, উনি শুধু পোয়েট্রি পেপার পড়াতেন, ফার্স্ট পেপার বলতেন তোমরা নিজে আচ্ছা। উদ্ধার করে নাও। আমার মনে আছে, এখনো ক্লিয়ারলি মনে আছে, একদিন ওনাকে বললাম যে স্যার আপনি ফার্স্ট পেপার পড়াননি, উনি কি করলেন, উনি ভিক্টোরিয়ান এজে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটাকে খুলে কিছুক্ষণ দেখালেন, ওটাই কিছুক্ষণ বোঝালেন, একটা পাতি চ্যাপ্টার কিছুক্ষণ বোঝালেন, ভিক্টোরিয়ান এজের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছিল ইংল্যান্ডে, পড়াতে পড়াতে জানতে পারবো, তো ব্যাস ওটা খুলে উনি পড়ালেন, ব্যাস ওই একদিনই উনি খুলেছিলেন। আমি জানতাম হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার মানে হলো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, আর কিছুই না। যেদিন বইটা খুললাম সেদিন থেকে এত কিছু আছে, আমার মাথা গেছে ঘুরে, নিজে সব পড়ে পড়ে শিখতে হয়েছে। এবারে একটা জিনিস সত্যি, তুই যদি নিজে পড়ে যেটা শিখবি সেটা তুই অন্য কারোর কাছ থেকে সেভাবে শিখতে পারবি, আর ওটা মনেও থাকবে ভালো মতন। নিজে যেটা পড়ে শিখবি তার থেকে বেটার তোকে কেউ শেখাতে পারবে না, ঠিক আছে, আমি কেন, স্বয়ং ভগবানও শেখাতে পারবে না, ঠিক আছে, নিজে পড়ে যেটা শিখবি, তুই নিজে পড়ে কোনো কিছু উদ্ধার কর, দেখবি তোর অনেক বেটার লাগবে, ঠিক আছে। এই যে আমি তোকে যেগুলো বলছি, আমি জানি কোনটা এক্সামের দিক থেকে ইম্পর্টেন্ট, কোনটা বোঝার জন্য ইম্পর্টেন্ট, কোনটা তোর শুনতে ভালো লাগবে, কোন জিনিসটা শুনলে মজা লাগবে, আমি জানি, তাই আমি সেগুলো বেছে 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 বলতে পারছি, ঠিক আছে। এই ব্যাপারটা হচ্ছে মেন ফ্যাক্টর, করতে করতে আলটিমেটলি বোঝা যায়। তো এখানে মিডল ইংলিশ অ্যালিটারেটিভ পোয়েমস ছিল, যেগুলো কিনা একটা সিঙ্গেল ম্যানুস্ক্রিপ্টে পাওয়া গেছিল, সিঙ্গেল একটা পাণ্ডুলিপির মধ্যে পাওয়া গেছিল, একটা বই পড়েছিল তার মধ্যে পাওয়া গেছিল, কি বলবো, পার্ল, পিউরিটি, পেশেন্স আর গাওয়েন এন্ড দ্য গ্রিন নাইট, এগুলো ছিল সেই পোয়েম গুলো। এছাড়া কি ছিল, টু মিডিয়াভেল রোম্যান্সেস যেগুলো ছিল বিলং টু দ্য ম্যাটার অফ ইংল্যান্ড, দুটো মিডিয়াভেল রোম্যান্সেস। রোম্যান্সেস মানে হচ্ছে পোয়েম যেগুলো কিনা লাভের উপর লেখা, যেগুলো কিনা নেচারের উপর লেখা, ভালো করে মাথায় রাখবি, যেগুলো লাভের উপর লেখা, যেগুলো কিনা নেচারের উপর লেখা, ঠিক আছে, সেগুলো হচ্ছে মিডিয়াভেল রোম্যান্সেস। যেগুলো কিনা ম্যাটার অফ ইংল্যান্ডের উপর ছিল, ম্যাটার অফ ইংল্যান্ড মানে ইংল্যান্ডকে নিয়ে লেখা হয়েছিল এগুলো, তাহলে সেগুলো কি ছিল, হেভলক দ্য ডেন ছিল আর কিং হর্ন ছিল, স্টার মেরে রাখ এটা, হেভলক দ্য ডেন ছিল আর কিং হর্ন ছিল, ঠিক আছে, শুধুমাত্র ইম্পর্টেন্ট গুলোই পড়াচ্ছি, ঠিক আছে, শুধুমাত্র ইম্পর্টেন্ট গুলো পড়াচ্ছি, ঠিক আছে, যেগুলো আনইম্পর্টেন্ট সেগুলো আমি ঘুরেও দেখছি না। আচ্ছা এছাড়া কি পাবো, এছাড়া পাবো হচ্ছে এখানে, আচ্ছা এখানে ম্যাটার অফ রোম নিয়ে একটা হয়েছিল, এক্ষুনি আমি ম্যাটার অফ ইংল্যান্ড নিয়ে বললাম, এখন আবার ম্যাটার অফ রোম নিয়ে একটা ছিল, যেটা কিনা ছিল দ্য সিজ অফ ট্রয়, ঠিক আছে, এগুলো কি পড়ছি, সিজ অফ ট্রয়, এগুলো কি পড়ছি, এগুলো মিডল ইংলিশ পড়ছি, এটা মাথায় রাখবে, মিডল ইংলিশ পিরিয়ড পড়ছি, ঠিক আছে, এটা কি সিজ অফ ট্রয় ছিল একটা। আচ্ছা মিডল ইংলিশ প্রোজ ছিল, যেটা তিনটে অ্যাঙ্করেসের দ্বারা লেখা হয়েছিল, মিডল ইংলিশ প্রোজ ছিল যেটা তিনটে অ্যাঙ্করেসের দ্বারা লেখা হয়েছিল, অ্যাক্রিনি রিউল, খুব ভালো করে মাথায় রাখবি, এটা শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, অ্যানক্রিন রিউল, ঠিক আছে, যেটা কিনা তিনটে অ্যাঙ্করেসের দ্বারা লেখা হয়েছিল, মানে তিনটে নোবেল লেডির দ্বারা লেখা হয়েছিল, আরে ভাই পয়সা পাতি ছিল, বাড়িতে বসে লিখছিল, ঠিক আছে, সোজা হিসেব, তো সেটাই আমরা এখন পড়ছি, অ্যানক্রিন রিউল, ঠিক আছে, অ্যানক্রিন রিউল, হ্যাঁ। আর কি আছে, আচ্ছা এবার একটা আলটিমেট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসছে, আলটিমেট ইম্পর্টেন্ট, সেটা কি, সেটা হচ্ছে ভাই চসারের পোয়েটিক ক্যারিয়ার কভাগে ভাগ করা যায়, তিন ভাগে ভাগ করা যায়, একটা ফ্রেঞ্চ, একটা ইটালিয়ান, একটা ইংলিশ, ঠিক আছে, ভালো করে মাথায় রাখবি, দ্য রোমন্ট অফ দ্য রোজ মানে দ্য রোম্যান্স অফ দ্য রোজ, ঠিক আছে, এটা একটা অ্যালেগোরিক্যাল পোয়েম যেটা কিনা ফ্রেঞ্চে লেখা, ঠিক আছে, ইটালিয়ান পিরিয়ডে উনি লিখে বসেছিলেন ট্রয়লাস এন্ড সুইসাইড, ঠিক আছে, আর ইংলিশ পিরিয়ডে উনি লেখেন ক্যান্টারবেরি টেলস, যেটার জন্য উনাকে মনে রাখা হয়, ভালো করে মাথায় রাখবি, যেটার জন্য উনাকে মনে রাখা হয়, ঠিক আছে, কি বললাম, ব্যাপারটা বললাম কি, দ্য রোমান্ট অফ দ্য রোজ একটা, সেকেন্ড হচ্ছে ট্রয়লাস এন্ড সুইসাইড একটা, আর আরেকটা হচ্ছে, মানে রোমান্ট অফ দ্য রোজ হচ্ছে ফ্রেঞ্চ, ট্রয়লাস এন্ড সুইসাইড হচ্ছে ইটালিয়ান, ক্যান্টারবেরি টেলস হচ্ছে আমাদের ইংলিশ, ঠিক। এবারে এর পেছনে একটা ছোট রিজন ছিল, সেটা কি, ক্যান্টারবেরি টেলসটা তখনকার দিনে যদি তুই অন্যভাবে ভাবিস, তাহলে ক্যান্টারবেরি টেলস এমন একটা কালেকশন অফ পোয়েমস ছিল, আমি আগেই বলেছি এই টেলস বলা থাকলেও এখানে কিন্তু কোনো টেল নেই, ঠিক আছে, লেখা আছে দ্য ক্যান্টারবেরি টেলস, হঠাৎ করে ভাবতে পারিস যে মানে গল্প আছে, কিন্তু গল্প নেই, বারবার বলছি, এটা এক্সামে লেখার সময় কিন্তু টেলস লিখে আসবি না, এটা কিন্তু কালেকশন অফ পোয়েমস, ঠিক।
আচ্ছা। ক্যান্টারবেরি টেলস যেটা ছিল সেটা উনি লিখেছিলেন কিসে? ইংলিশে। ইংলিশে যদি উনি কিছু লেখেন, একটা জিনিস মাথায় রাখবি, যদি আমাদের এখানে ইন্ডিয়াতে এসে তুই ইংলিশে একটা মানে অ্যাওয়ারনেস লোকের মধ্যে জাগাতে চাইছিস, তাহলে সেখানে কি হবে? বেশিরভাগ লোক এখানে ইংলিশ জানে না, চাষ করে খায় মাঠে, তাই তো? তার থেকে বেটার তুই কি করলি? হিন্দিকে টার্গেট করলি। তো হিন্দিকে টার্গেট করলি, গোটা ইন্ডিয়ার লোক এবার হিন্দি বোঝে, ঠিক আছে? তো তুই যেটা করতে চাইছিস তোর কাজটা ডেফিনেটলি সাকসেসফুল হবে। সিমিলারলি এখানে হয়েছে ক্যান্টারবেরি টেলস এর সাথে। তখনকার দিনে মাঠে যে চাষ করতো সে ইংলিশ জানতো, কিন্তু ফ্রেঞ্চ আর ল্যাটিন জানতো না। আরে ইংল্যান্ডের কথা বলছি না, ইংল্যান্ডে কি হতো? মাঠে যে চাষ করতো তার ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, তোর ইংলিশ। কিন্তু যারা পার্লামেন্টে বসে আছে বা যারা রাজ করছে বা যারা রাজত্ব করছে, তারা জানে হচ্ছে কি? তারা জানে ফ্রেঞ্চ, তারা জানে ল্যাটিন, তারা জানে ইটালিয়ান। ফ্রেঞ্চ। ফ্রেঞ্চ, ল্যাটিন, ইটালিয়ান। শিক্ষিত কখন বলবো? যখন সে ফ্রেঞ্চ জানবে, ল্যাটিন জানবে, ইটালিয়ান জানবে। আর যদি কেউ ইংলিশ জানে তাহলে সে অশিক্ষিত। তখনকার দিনে এটা চলতো। আমাদের এখানে তো উল্টোটা, আমাদের এখানে যে বাংলা জানে, যে হিন্দি জানে সে অশিক্ষিত, আর যে ইংলিশ জানে সে শিক্ষিত, এরকম একটা ব্যাপার আছে, ঠিক আছে? যেটা কোনো বেসিক্যালি সেটা একটা মানে কোনো মানে নেই সেটা, যদিও তাও বলছি। তো এখানে কিন্তু ওই যে বললাম ফ্রেঞ্চ, ইটালিয়ান এগুলো বেশি লোক পড়তে পারেন, কিন্তু ইংলিশে যখন উনি ক্যান্টারবেরি টেলসটা লিখলেন তখন কিন্তু সবাই ইংলিশটা বোঝে, এন্ড আলটিমেটলি ওটা কিন্তু বেশি সংখ্যক লোক পড়লো, এন্ড উনি হয়ে গেলেন ফেমাস আলটিমেটলি। ফেমাস। তো বোঝা যাচ্ছে যে উনি 3টে ল্যাঙ্গুয়েজেই কিন্তু লিখেছিলেন, ঠিক আছে? এছাড়া কি আছে? এছাড়া আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যেটা হচ্ছে, আচ্ছা, চসারের রোমান্ট অফ রোজ এটা কোন ওয়ার্কের উপর বেসড? কোয়েশ্চেন আসছে। চসারের রোমান্ট অফ দ্য রোজ বেসড হচ্ছে রোমান ডে লা রোজের উপরে। এটা ভালো করে মাথায় রাখ। আচ্ছা। চসার এটা লিখেছিল যেটা, ঠিক আছে, সেটা কিন্তু রোমান ডে লা রোজ, এটা কি এর উপরে বেসিক্যালি বেসড। এই রোমান ডে লা রোজ কারা লিখেছিলেন? উইলিয়াম ডে লরিস আর জাঁ ডে মিন। মাথায় রাখবি, উইলিয়াম ডে লরিস আর জাঁ ডে মিন, ঠিক আছে? টাইম পেলেই এখন বসে পড় ওল্ড ইংলিশ পড়তে, কারণ ওল্ড ইংলিশ খুব ভাবে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, 1 সেকেন্ড আমাকে টাইম দে, একটুখানি জল খেয়ে আসছি। হয়ে গেছে মটন। ওকে, কোথায় ছিলাম আমরা? আচ্ছা, আমরা কথা বলছিলাম রোমান্ট অফ দ্য রোজ নিয়ে, ঠিক আছে? কোয়েশ্চেনটা ছিল যে ভাই রোমান্ট অফ দ্য রোজ যেটা, ঠিক আছে, সব ঝামেলার সূত্রপাত যেখান থেকে, মানে চসার রোমান্ট অফ দ্য রোজ যেটা চসার লেখে, ঠিক আছে, সেটা কোথা থেকে নেওয়া? সেটা নেওয়া হচ্ছে রোমান ডে লা রোজ থেকে, ঠিক আছে? রোমান ডে লা রোজ কার লেখা? উইলিয়াম ডে লরিস আর জাঁ ডে মিন, ঠিক আছে? একদম ফ্ল্যাট এরকম কোয়েশ্চেন চলে আসবে পরীক্ষায়, ঠিক আছে? আর ভালো করে দেখ, এই বইটা আমিও পড়েছি, কারণ এই যে দেখতে পাচ্ছিস ব্লু টিক পেনে, ঠিক আছে, এগুলো কিন্তু মানে আলটিমেটলি যখন পড়া হয়েছিল তখন ইম্পর্টেন্ট ভেবেই দাগ দিয়েছিলাম এগুলোকে, ঠিক আছে? তো এখান থেকে দেখে রাখবি এগুলো। আচ্ছা, নেক্সট দেখবো, জিজ্ঞেস করেছে যে ফার্স্ট ন্যারেটিভ পোয়েম কোনটা চসারের, ঠিক আছে? তো ফার্স্ট ন্যারেটিভ পোয়েম যেটা, সেটা কিন্তু ট্রয়লাস এন্ড সুইসাইড। ন্যারেটিভ পোয়েম মানে কি বলবো? ন্যারেটিভ পোয়েম হচ্ছে ন্যারেশন প্রচুর পরিমাণে থাকবে, ঠিক আছে?
হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই পোয়েমটাকে অ্যাডপ্ট করা হয়েছে। অ্যাডপ্ট মানে হচ্ছে বেসিক্যালি নেওয়া হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে? বোকাসিও টু, সরি, বোকাসিও এর হচ্ছে ফিলোশাস্ত্র থেকে নেওয়া হয়েছে। ফিলোস্ট্রাতো, বোকাসিও টু এর ফিলোস্ট্রাতো থেকে নেওয়া হয়েছে, যেটা কিনা ট্রয়লাস আর সিসাইডের লাভ স্টোরি ছিল সেখানে, ঠিক আছে। আর এটা ট্রোজান ওয়ার, যেটা আমরা ট্রয়ের যে ওয়ার, যেটা আমরা পড়েছি। কোথায় পড়েছি ট্রয়ের ওয়ার? কোথায় পড়িয়েছি তোকে আমি ট্রয়ের ওয়ার? মনে কর। আগেরই আর আগেরই তো ইয়েতে পড়ালে আগের ট্রয়ের আগের আগের ট্রোজান ক্লাসে ওয়ার আমি তোকে কবে পড়ালাম বল? ট্রোজান ওয়ার তোকে আমি কবে পড়িয়েছি? আগের তার আগের ক্লাসটায় ট্রোজান ওয়ার তো পড়াইনি, ওটা 100 ইয়ার্স ওয়ার পড়াচ্ছিল। ট্রোজান ওয়ার পড়িয়েছিলাম যখন তোকে আমি কি পড়াচ্ছিলাম বল না, ওডিসাস পড়াচ্ছিলাম। ওর আরেকটা নাম কি জানো? ওডিসাস। ওডিসাস। আরে তোদের পোয়েমটা ছিল, পেয়েছিস? নামটা একটু যাচ্ছি। না, কি নামটা ছিল বল না? তোমার কি ট্রয়। নামটা ছিল বল না? হ্যাঁ, খুব একটা কিন্তু আগে না, এই হয়েছিল মোটামুটি 2 মাস 1.5 মাস আগেই হয়েছে। হ্যাঁ এই কি ওরকমই কিছু একটা। আরে ওডিশা সেই তোর অ্যাডভেঞ্চারে বেরিয়ে ওডিপাস। যেত, বাড়িতে মন টিকতো না, মনে কর। লোকটা অ্যাডভেঞ্চারে বেরিয়ে যেত, খুব কেটে বাড়িতে আসছে মন টিকতো না। কি নাম ছিল? বুড়ো হয়ে গেছিল, তারপরে ও নিজের যে ছেলে, সেই ছেলেকে পুরো রাজ্য দিয়ে তারপরে আলটিমেটলি ও চলে যেতে চাইছিল নিজের পুরনো বন্ধুদের সাথে। কি নাম ছিল ওটা? কি নাম ছিল বল না ওটা? নামটা আমার কি নিজের কিছুতেই মাথায় আসছে মনে আসছে না। ইউলিসিস ছিল, দেখেছিস? ইউলিসিস। আরে ইউলিসিস। হ্যাঁ, ইউলিসিস যখন পড়াচ্ছিলাম তখন আমি তোকে ট্রোজান ওয়ার পড়িয়েছি। আমার নামটা কিছুতেই মাথায় আসছে না, ইউলিসিস ওডিপাসের ঘাড়ে উঠে যাচ্ছিল। মানে ব্যাপারটা এরকমই হচ্ছিল যে ইউলিসিস বলতে যাচ্ছি, ওডিপাস মাথায় আসছে, ঠিক আছে। ইউলিসিস যখন যখন তোকে আমি পড়িয়েছিলাম তখন কিন্তু ট্রোজান ওয়ার জিনিসটা আমি পড়িয়েছিলাম তোকে, ঠিক আছে। ট্রোজান ওয়ারে সেই মনে কর ঘোড়ার ইয়েতে মধ্যে, ঘোড়া কাঠের ঘোড়ার মধ্যে আলটিমেটলি রেখেছিল, তারপরে জ্বালানো হ্যাঁ হয়েছিল, হ্যাঁ মনে পড়ছে? হ্যাঁ ওইভাবে ঢুকেছিল ওরা হ্যাঁ টাউনের হ্যাঁ মধ্যে। হ্যাঁ এই যে স্টোরিটা, ওই স্টোরিটাকে ব্যাকগ্রাউন্ড করে লেখা ইউলিসিস। হচ্ছে আমাদের এই চসারের ট্রয়লাস এন্ড সুইসাইড, যেখানে ট্রয়লাস এন্ড সুইসাইডের লাভ স্টোরি দেখানো হয়েছে, মোদ্দা কথা, ঠিক আছে। আচ্ছা, চসার এটা যখন ইটালিতে গেছিলেন, বেচারার ইটালিতে গিয়ে মনে পড়েছে কিছু একটা লিখতে হবে, তো উনি ইটালিতে গিয়ে এটা লিখে বসেছিলেন, ঠিক আছে, সোজা হিসেবে। আচ্ছা আচ্ছা, হাউ মেনি পিলগ্রিমস, কতগুলো পিলগ্রিমকে ক্যান্টারবারি টেলসে মানে আনা হয়, ঠিক আছে, কতগুলো, এটা 60 বারবার 60 বলা হয়েছে। 60 হ্যাঁ, কতগুলো পিলগ্রিম? আচ্ছা, এখানে কিন্তু 29 60 পিলগ্রিমস, 60টা গল্প ছিল, 29 পিলগ্রিমস ছিল, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। সত্যি 29টা পিলগ্রিম ইনক্লুডিং হিমসেলফ, নিজেকে নিয়ে 29টা পিলগ্রিম, মানে গল্পের মধ্যে উনি নিজেও আছেন, আচ্ছা ঠিক আছে। যেটা কিনা ক্যান্টারবারি শ্রাইনে যাচ্ছিল, কার এখানে, আমার কোয়েশ্চেনটা হচ্ছে এখানে কার শ্রাইন ছিল? ক্যান্টারবারি শ্রাইনের এখানে কোন লেখকের শ্রাইন ছিল বা কোন রাইটারের শ্রাইন ছিল বলবি? ক্যান্টারবারি টেলসে কি বললে? এই ক্যান্টারবারি শ্রাইনে যেখানে সবাই যাচ্ছিল, এটা পড়ানোর সময় কি বলেছিলাম, হ্যাঁ কার শ্রাইন ছিল এখানে? জফরে চসার। চসার তো যাচ্ছিল, শ্রাইনটা কার ছিল? কোথায় ওরা গিয়ে, ওই পিলগ্রিম গুলো কোথা থেকে গিয়ে ব্যাক আসছিল, মানে কোথায় যাবে বলে বেরিয়েছিল? শ্রাইন অফ থমাস বেকেট, গড শ্রাইন অফ, থমাস এই বেকেট। তো শ্রাইন অফ থমাস বেকেট। থমাস বেকেট এ দেখ লেখা আছে, থমাস ওকে বেকেট। থমাস বেকেটের শ্রাইনে গিয়ে ওরা ব্যাক করে আসছিল। মিটিং পয়েন্টটা ছিল ট্যাবারডিন। হ্যাঁ আমরা কোথাও ঘুরতে গেলে মিটিং পয়েন্ট বের ট্যাবারডিন। করাই তো, যেখানে গিয়ে সবাই মিট করবো, হ্যাঁ 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 তারপর হ্যাঁ জার্নি হ্যাঁ স্টার্ট হবে। ট্যাবারডিনে সবাই মিট করেছিল, এটা ছিল জায়গাটার নাম, ট্যাবারডিন, ঠিক আছে।
আচ্ছা, এরপরে দেখবো নেক্সট, হিয়ার ইজ গস প্লেন্টি, দরকার নেই। হাউ মেনি লেফট ইন টম। আচ্ছা, চসার কতগুলো স্টোরি বলেছিল, কতগুলো ইনকমপ্লিট করেছে, এগুলো বলে দিয়েছি আমি আগে, দরকার নেই। আচ্ছা, চসার ক্যান্টারবেরি টেলসে দুটো প্রোজ স্টোরির নাম জিজ্ঞেস করেছে, প্রোজ। টেল অফ টেল অফ মেলিভিউস এন্ড টেলস মেলিভিউস, অফ আর পার্সনস একটা হচ্ছে টেল। দ্য পার্সনস টেল। হ্যাঁ, দ্য টেল অফ মেলিভিউস, পার্সনস আর একটা টেল, হচ্ছে দ্য পার্সনস টেল। কিন্তু এখান থেকে যে পার্সনস ইম্পর্টেন্ট টেল, গুলো, আচ্ছা। এখান থেকে যে ইম্পর্টেন্ট গুলো আমি অলরেডি হুম, করিয়ে দিয়েছি, রাইট? ইম্পর্টেন্ট গুলো আমি হ্যাঁ অলরেডি হ্যাঁ করিয়ে হ্যাঁ, দিয়েছি, যেখানে ছিল কি, একটা নাইটস টেল ছিল, ওয়াইফ অফ বাথ ছিল, তাই তো? আর কি ছিল? দুটো নাম আমি বললাম, দুটো নাম তুই বল। নাইটস টেল ছিল, ওয়াইফ অফ বাথ ছিল, আর কি ছিল? কোশ্চেনটা আরেকবার বলো। আমি জিজ্ঞেস করেছি যে চসারের ক্যান্টারবেরি টেলস থেকে ইম্পর্টেন্ট যা যা ছিল তোকে আমি করিয়ে দিয়েছি, এবারে ইম্পর্টেন্ট যা যা হ্যাঁ ছিল হ্যাঁ হ্যাঁ, সেগুলো থেকে কি কি ছিল, সেখানে ইম্পর্টেন্ট স্টোরি গুলো আমি কি কি করিয়েছিলাম। ইম্পর্টেন্ট স্টোরি গুলো আমি জিজ্ঞেস করেছি তোকে যে আমি ইম্পর্টেন্ট স্টোরি গুলো কি কি হ্যাঁ করিয়েছিলাম, হ্যাঁ, কি করিয়েছিলাম ইম্পর্টেন্ট স্টোরি। ইম্পর্টেন্ট স্টোরি। ইম্পর্টেন্ট স্টোরিজ গুলো কি করিয়েছিলাম? ওয়াইফ অফ বাথ করিয়েছিলাম, ওয়াইফ অফ হ্যাঁ বাথ করিয়েছিলাম, তাই তো? আর তার সাথে কি করিয়েছিলাম? হ্যাঁ হ্যাঁ আর নাইটস টেল করিয়েছিলাম, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আর তার সাথে কি এই করিয়েছিলাম? আরেকবার আরেকটা ছিল মনেও সেই থাকে না। ভগবান যিশুর গান গাইতে গাইতে মার্ডার হয়ে গেছিল একজন বাচ্চা, সেটা নিয়ে একটা স্টোরি ছিল, সেটা করিয়েছিলাম। আর তার সাথে কি ছিল? ওটা সম্ভবত পার্সন স্টেল ছিল। আর তার সাথে কি ছিল? সেই চন্টি ক্লিয়ারের যে স্টোরিটা, সেটা ছিল চন্টি ক্লিয়ার এন্ড দ্য ক্লেভার চন্টি, ফক্স, এই যে স্টোরিটা। চন্টি ক্লিয়ার বলতে কক, মোরগ, ঠিক আছে? এবং মোরগ। এবং ক্লেভার ফক্সের যে স্টোরিটা, সেই স্টোরিটা কিন্তু আমি করিয়েছিলাম, ঠিক আছে? এছাড়া কি আছে দেখবো, মিডল ইংলিশ অ্যালিটারেটিভ এগুলো সব পোয়েমস। ক্যান্টারবেরি আন্ডারে, বল। এগুলো সব ক্যান্টারবেরি আন্ডারে। এগুলো ক্যান্টারবেরি টেলস এর আন্ডারে, এগুলো সমস্ত ক্যান্টারবেরি টেলস এর আন্ডারে, ঠিক আছে? এছাড়া মিডল ইংলিশ অ্যালিটারেটিভ পোয়েম আছে, যেগুলো কিন্তু চার্চ এন্ড সোসাইটিকে খুব বিচ্ছিরি ভাবে ক্রিটিসাইজ করেছে। ক্রিটিসাইজ মানে বলতে পারিস গালমন্দ করা বা দোষগুণ বিচার করা, ঠিক আছে? তো এরকম দুটো আচ্ছা, রিলিজিয়াস কম্পোজিশনের নাম বল যেখানে কিনা বিচার করা হয়েছে, ভালো মন্দ বিচার করা হয়েছে। কি না, ল্যাংল্যান্ড, পিয়ার্স প্লাউম্যান। পিয়ার্স ল্যাংল্যান্ড স্পেস প্লাউম্যান এমন কামেন, একটা আচ্ছা। ওয়ার্ক, পুরোটা কিন্তু নাম নয়। হ্যাঁ হ্যাঁ, ল্যাংল্যান্ড হচ্ছে হুম হুম, লেখকের নাম বা রাইটারের নাম, হ্যাঁ পিয়ার্স প্লাউম্যান হ্যাঁ, হচ্ছে লেখাটার নাম, আচ্ছা। ঠিক আছে? এটা হচ্ছে একটা অ্যালিটারেটিভ পোয়েম, যেটা কিন্তু চার্চ এন্ড হুম, সোসাইটিকে খুব বিচ্ছিরি ভাবে ক্রিটিসাইজ করে, ঠিক আছে? ডিসাইজ করেছে। এক্স্যাক্টলি। এছাড়া আরো দুটো রিলিজিয়াস কম্পোজিশন ছিল, যে দুটো ছিল কার্সার মুন্ডি আর অ্যাক্রেনের রিউল। হ্যাঁ, অ্যাক্রেনের রিউল আমি একটু আগেই বলেছি। অ্যাক্রেনের রিউল কি ছিল? হুম, প্রোজ ওয়ার্ক ছিল অ্যাক্রেনের রিউল। মিডল ওকে, ইংলিশের একমাত্র প্রোজ ওয়ার্ক একটু আগে পড়িয়েছি, অ্যাক্রেনের রিউল ছিল, ঠিক আছে? হুম, আর এছাড়া কি, হ্যাঁ, কার্সার মুন্ডি ছিল, কার্সার মুন্ডি ছিল পোয়েম। এগুলো কি ছিল? এগুলো রিলিজিয়াস কম্পোজিশন ছিল, মানে ওকে, ধার্মিক আধারে লেখা, ধার্মিক ধার্মিক ব্যাপার আধারে স্যাপার। লেখা রিলিজিয়াস আচ্ছা কম্পোজিশন ছিল, আচ্ছা, ঠিক আছে? লেখা। ধার্মিক আধারে হুম, লেখা রিলিজিয়াস কম্পোজিশন ছিল। এছাড়া গাওয়ারের দুটো ওয়ার্কের নাম বলতে বলেছে। জন গাওয়ার, ঠিক আছে? জন গাওয়ার মিডল জন ইংলিশের গাওয়ার। একজন খুব বলতে পারি প্রমিনেন্ট রাইটার। তিনি হুম, স্পেকিউলাম মেডিটেটিস, ভক্স ক্লামেন্টিস আর কনফেসিও অ্যামান্টিস, বাহ, কি ঠিক আছে? নাম! এই তিনটে লিখেছে। আর একটা ফ্রেঞ্চ নাম আছে, একটা ল্যাটিন নাম আছে, একটা ইংলিশ নাম আছে। একই জিনিসের তিনটে নাম নয়, তিনটে ডিফারেন্ট ডিফারেন্ট পোয়েম লিখেছে। সরি। হুম, একই জিনিসের তিনটে নাম নয়, তিনটে ডিফারেন্ট ডিফারেন্ট এখানে পোয়েম লেখা হয়েছে। তুই যদি পোয়েম লক্ষ্য করে লিখেছে। থাকিস, তাহলে চসারও কিন্তু সেম জিনিস কপি করছিল। কি আর কেন বলছি চসার সেম জিনিস হুম, কপি করছিল? চসারও কিন্তু এরকম কিছু কিছু জিনিস আছে যেগুলো ল্যাটিনে লিখেছে, ফ্রেঞ্চে লিখেছে, আবার ইংলিশে লিখেছে। একটা ল্যাঙ্গুয়েজে লিখলে তখনকার দিনে বোধহয় মান সম্মান থাকতো না, তাই এরা সব তিনটে ল্যাঙ্গুয়েজে লিখে বসে থাকতো, ঠিক আছে? জন গাওয়ারও সেম কাজ করেছে। স্পেকিউলাম মেডিটেন্টিস, ভক্স ক্লামেন্টিস, কনফেসিও অ্যামান্টিস, তিনটে লিখেছিল। প্রথম একটা ফ্রেঞ্চ, সেকেন্ড একটা ল্যাটিন, থার্ড একটা ইংলিশ, ঠিক আছে? ক্লিয়ার? ইংলিশ। আচ্ছা, মেন বডি অফ আর্থারিয়ান লেজেন্ডস এটা দরকার নেই, ঠিক আছে? এখান থেকে দেখবো না, এটা দরকার নেই। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ব্যালার্ডের কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছে। ব্যালার্ড। টু ব্যালার্ডস ইন দ্য লেট 14th সেঞ্চুরি, লিখে রাখবি, এটা লিখে রাখবি। কি লিখবি? ব্যালার্ডটা কি সেটা লিখবি, ঠিক আছে? লিখবি
Ballad is a song. লিখবি a ballad is a song. Narrating a story Ballad is a song. Narrating a story. Narrative Narrating a story in short stanzas. In short stanzas. In short stanzas. In short stanzas. Short Stanza. 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 STANZAS. Yes, it is more or less. It is more or less a slow sentimental. কি বললে? A slow sentimental. Yes, slow Sentimental and romantic song. It is more or less a slow, sentimental, and romantic song. Romantic song. ঠিক আছে, আচ্ছা। তো এখানে একটা জিনিস কি দেখলাম, ব্যালাড এরকম কিছু ছিল যেটা কিন্তু শর্ট স্ট্যান্জাতে লেখা হতো, ঠিক আছে, এবং এগুলো কিন্তু খুব স্লো সেন্টিমেন্টাল, মানে প্রচুর পরিমাণে সেন্টিমেন্ট এখানে অ্যাটাচ থাকতো, ঠিক আছে, আর হতো বেসিক্যালি এটা একদম মানে টাইপ অফ বলতে পারিস রোমান্টিক, ঠিক আছে। তো এই রকমের ওয়ার্ক দুটোর নাম জিজ্ঞেস করেছে, একটা হচ্ছে চেভি চেজ, একটা হচ্ছে দ্য নাট ব্রাউন মেড। ভালো করে ভালো করে দেখে নিবি এটা, একটা হচ্ছে চেভি চেজ, একটা হচ্ছে দ্য নাট ব্রাউন মেড। এই দুটো হচ্ছে পপুলার ব্যালাড অফ দ্য 15th সেঞ্চুরি, ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, হু ওয়াজ ইংল্যান্ড ফার্স্ট প্রিন্টার? ইংল্যান্ডের ফার্স্ট প্রিন্টার কে এনেছিলেন? একজনই, উইলিয়াম ক্যাক্সটন, ঠিক আছে, যিনি ফার্স্ট প্রিন্টিং প্রেস 1476 এ আনেন, ঠিক আছে। উইলিয়াম ক্যাক্সটন এনেছিলেন। আমি বলেছি এটা তো ইম্পর্টেন্ট অফ দ্য ইম্পর্টেন্ট বলতে পারিস, ঠিক আছে, এটাকে মানে 10টা স্টার পারলে মেরে রাখ, এটা জানতেই হবে, কিছু জান না জান এটা জানতেই হবে যে ফার্স্ট প্রিন্টিং প্রেসটা কে আনেন। কেন? কারণ প্রিন্টিং প্রেস আনার সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়। তুই বলবি কি চেঞ্জ হয়? আমি বলবো প্রিন্টিং এ আগেকার দিনে একটা বই লিখতে অনেক টাইম লাগতো, তাই তো, কিন্তু এই প্রিন্টিং প্রেস যখন আসে, প্রিন্টিং প্রেস আসার পরে বইগুলো খুব তাড়াতাড়ি প্রিন্ট করা সম্ভব হতো। এখনকার দিনের মতো নয়, বাট তাও তাড়াতাড়ি প্রিন্ট করা সম্ভব হতো তখনকার দিনে হিসেব অনুযায়ী, তাই তো। আর মজাটা এখানে যে মানুষ তখন অ্যামিউজমেন্টের জন্য বই পড়তো। এখনকার দিনে যেমন বই পড়াটা হয়ে গেছে একটা সাজা, তখনকার দিনে ছিল মজা, ঠিক আছে। মানুষ তখন কি করতো? অ্যামিউজমেন্টের জন্য বই পড়তো। কেন? কারণ টিভি তখনও আসেনি, রেডিও তখনও আসেনি, আর অন্য কিছু দেখার তো কোনো মানে পয়েন্টই হয় না। তাহলে মানুষ যেটা করতো সেটা হচ্ছে বই পড়তো, ঠিক আছে। মানে আলটিমেটলি বই পড়া বা পড়াশুনো করা এগুলো অ্যামিউজমেন্টের জন্য করা হতো। এখন যেরকম বাচ্চাদেরকে ধরে ধরে করাতে হয় না, তখন সেটা হতো না। তখন মানে অন্য কাজ করতে করতে বোর হয়ে গেছে, একটু মাইন্ড ফ্রেশ করতে হবে, কি করতে হবে? বই পড়তে হবে, এরকম ব্যাপার, ঠিক আছে। বই পড়তে হবে, হ্যাঁ, এই হচ্ছে এইভাবে চলতো তখনকার দিনে। আচ্ছা, দুটো মিরাকেল প্লেসের নাম, এগেন মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মিরাকেল প্লেসের নাম কি? ফ্লাড, লাস্ট সাপার, সেকেন্ড শেপার্ডস প্লে, এগুলো হচ্ছে মিরাকেল প্লেস, ঠিক আছে। এই ফ্লাডটা কোন ফ্লাড রে? নোয়াজ ফ্লাডের কথা বলা হচ্ছে। কোন ফ্লাড? নোয়াজ ফ্লাড, নোয়াজ ফ্লাড। নোয়া কি করেছিলেন? নোয়া করেছিলেন যে ক্রিশ্চিয়ানিটি অ্যাকর্ডিং টু বাইবেল বলা আছে যে অ্যাকর্ডিং টু বাইবেল বলা আছে যে when the world will be filled with sins, পুরো ওয়ার্ল্ড যখন ভর্তি হয়ে যাবে পাপে, তখন কি হবে? একটা বড় বন্যা আসবে বা একটা বড় ফ্লাড আসবে, ঠিক আছে। এন্ড সেই ফ্লাডে কি হবে? তখন নোয়াকে সম্ভবত মানে যে গড উনি বলেছিলেন যে তুমি সমস্ত যে প্রাণী আছে সেই প্রাণীর একটা করে কপি মানে জেরক্স তো নয়, প্রত্যেকটা প্রাণী, যেমন ধর লায়ন, তো একটা দুটো মানে একটা লায়ন একটা লায়নেস, মানে একটা সিংহ একটা সিংহ, সেরকমই ধর ডিয়ার, তাহলে একটা ডিয়ার একটা ফিমেল ডিয়ার, ঠিক আছে। সেরকমই প্রত্যেকটা প্রাণীর একটা একটা করে সংকলন নিয়ে তুমি কি করো? তুমি বোটে উঠে পড়ো, একটা বড় বোট বানাও, সেই বোটে উঠে পড়ো। কেন না? আমি প্রচুর বড় বন্যা বা ফ্লাড আনতে চলেছি
এবং পৃথিবীর সবকিছু ডুবে নষ্ট হয়ে যাবে, শুধুমাত্র বাঁচবে কে? শুধুমাত্র বাঁচবে হচ্ছে তোমার এই বোট, যেটা ভেঙে থাকবে, যেটা ভেসে থাকবে, সরি, যেটা ভেসে থাকবে। আলটিমেটলি এইভাবে বন্যা আসে এবং সমস্ত কিছু ভেসে যায়। হ্যাঁ, এরকম একটা স্টোরি আছে, হচ্ছে শুনেছিস তো, সেটাই এই ফ্লাডের কথাটা ওখানে বলা হয়েছে, ফ্লাড। ঠিক আছে, ওকে, দেখবো নেক্সট মেজর সাইকেল অফ দ্য মিরাকল প্লেস। মিরাকল প্লেসের মেজর সাইকেল বলতে কি কি বোঝানো হয়েছে? কনভেন্টরি স্টাইল, চেস্টার সাইকেল, ইয়র্ক সাইকেল, ওয়েকফিল্ড সাইকেল। ঠিক আছে, মিরাকল প্লেসের সাইকেলের সম্বন্ধে বলা হয়েছে। সাইকেল বলতে চক্র, যদি আমি বাংলায় বলি তাহলে চক্র। ঠিক আছে, কোন চক্রের কথা বলা হয়েছে? মিরাকল প্লেসের চক্রের কথা বলা হয়েছে। আমরা মিস্ট্রি প্লেস আর মিরাকল প্লেস এই দুটো খুব ভালো করে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এছাড়া কি আছে? মরালিটি প্লেসের মধ্যে কি আছে? আরে এভরি ম্যান আছে, এটাও 5টা স্টার মেরে রাখতে হবে। ঠিক আছে, মাচ মোর ইম্পর্টেন্ট ফ্রম দ্য এক্সাম পার্সপেক্টিভ। তো এভরি ম্যান হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট মরালিটি প্লেস। ক্যাসেল অফ প্রিজার্ভেন্স আরেকটা ইম্পর্টেন্ট মরালিটি প্লেস। মরালিটি প্লেসে আমি বলেছিলাম 2-3টে ব্যাপার থাকে। একটা হচ্ছে মিরাকেল মিস্ট্রি প্লেস, যেগুলো মিস্ট্রি প্লেসে কি সবসময় মিস্ট্রির ব্যাপারগুলোকে তুলে ধরা হয়। মিস্ট্রি মানে কি? রহস্য। ঠিক আছে, আচ্ছা, মিরাকেল কি করা হয়? মিরাকেল প্লেসের মধ্যে কি করা হয়? মিরাকেল প্লেসের মধ্যে জাদু মন্ত্র দেখানো হয় ভাই। ঠিক আছে, ম্যাজিক করে সমস্ত কিছু হয়ে যাচ্ছে, মিরাকেল হয়ে যাচ্ছে। সেই ওয়েলকামের অক্ষয় কুমার, মিরাকেল মিরাকেল। তো আলটিমেটলি মিরাকেল প্লেসে দেখানো হয় কি? মিরাকেল প্লেসে দেখানো হয় এই সমস্ত জিনিস, যেটাতে সমস্ত জিনিস কি করা হয়? মিরাকেল বা ম্যাজিক দেখানো হয়। মরালিটি প্লেসে কি করা হয় ভাই? মরালিটি প্লেসে সবসময় এই জিনিসটা দেখানো হয় যে কি করা উচিত। ঠিক আছে, মানে এটা কি নিয়ে কথা বলে? এটা কথা বলে রুলস নিয়ে, এটা কথা বলে রেগুলেশন নিয়ে, এটা কথা বলে মরালিটিস নিয়ে। ঠিক আছে, তো মরালিটিস এর উপর ডিপেন্ড করে কিন্তু মরালিটি প্লে গুলো গড়ে উঠেছিল তখনকার দিনে। তো এভরি ম্যান ছিল মোস্ট ইম্পর্টেন্ট, এভরি ম্যান। এছাড়া ক্যাসেল অফ প্রিজার্ভেন্স ছিল, যেটা আরেকটা মরালিটি প্লে ছিল। ঠিক আছে, আচ্ছা, দেখবো নেক্সট 4টে সাইকেল অফ মিরাকেল প্লেস। 4টে সাইকেল বল, যেটা কিনা মিরাকেল প্লেসের 4টে সাইকেল। কি হবে? ডোজ অফ চেস্টার, কনভেন্ট্রি, ইয়র্ক এন্ড টাউন এলে। তুই বলবি এই সাইকেল গুলো কি? সাইকেল সাইকেল সাইকেল। আর বাবা শোন, সাইকেল যেটা, এই সাইকেলটা কি প্রত্যেকটা প্লেকে, ঠিক আছে, পারফর্ম করার জন্য বা প্রত্যেকটা প্লেকে লেখার জন্য আলাদা আলাদা ভাবে কিন্তু সাইকেল থাকতো। ঠিক আছে, কারণ লেখা হচ্ছে মানে তো আল ফাল গল্প লিখলে তো আর হবে না, তার একটা মিনিং থাকতে হবে। ঠিক আছে, তো সেইভাবে ওরা কিছু সাইকেল নিজেদের মতো করে মেনটেন করতো, যেগুলো আজকালকার দিনে যা আমাদের জেনে কোনো লাভ নেই, সত্যি কথা বলতে। শুধু নামগুলো জানতে হবে। কেন? কারণ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, এখানে আর কি আছে? আচ্ছা, ইন্টারলিউড, এটা একটা ভালো জিনিস আছে। ইন্টারলিউড কি আছে? ইন্টারলিউড হচ্ছে শর্ট প্লে একটা, যেটা কিনা রিয়েল ক্যারেক্টার্স বা আচ্ছা, ভালো জিনিস বলছি। ইন্টারলিউড হচ্ছে এমন একটা শর্ট প্লে, ঠিক আছে, তো ভালো করে মাথায় রাখ। মিডল ইংলিশে যদি কোনো টাইপের প্লে উঠেছিল, তাহলে মিস্ট্রি বা মরালিটি প্লে উঠেছিল, আর মিস্ট্রি বা মিরাকেল প্লে উঠেছিল, আর তার সাথে উঠেছিল মরালিটি প্লে। ঠিক আছে, আর তার সাথে উঠেছিল হচ্ছে ইন্টারলিউড। এই ইন্টারলিউড কি ছিল? ইন্টারলিউড ছিল ছোট ছোট প্লে, ছোট ছোট নাটক। ঠিক আছে, যেগুলো কিনা রিয়েল ক্যারেক্টারকে ঢোকাতো। ঠিক আছে, রিয়েল ক্যারেক্টার মানে কি? তুই বলবি তাহলে বাকিগুলো কি ফেক ক্যারেক্টার থাকতো? আমি বলবো বাকিগুলো যারা থাকতো তারা ট্রেন্ড ছিল। এখনকার দিনে যেমন স্ক্রিপ্ট পড়ে পড়ে করা হয়, সেরকম স্ক্রিপ্ট পড়ে পড়ে ওরা আসতো। কিন্তু এখানে ইন্টারলিউডে কি করা হতো? ইন্টারলিউডে সিটিজেন থেকে তোলা হতো। মানে কি? মানে তোর পাশেই, তুই নাটক দেখছিস, তোর পাশেই একজন বসে আছে, তাকে তুলে নিয়ে চলে গেল স্টেজ। ব্যাপারটা এখানে। ঠিক আছে, মানে রিয়েল ক্যারেক্টার তুলে দেবে। ঠিক আছে, তো দেয়ার ওয়াজ আ মাচ ইংলিশ ড্রামা। ব্যাপারটা এটাই যে ইন্টারলিউডটা খুব ফেমাস হয়েছিল তখনকার দিনে, কারণ এখানে একটা অন্য জিনিস থাকতো, যে জিনিসটা মিস্ট্রি অ্যান্ড মিরাকেল প্লেসে থাকতো না। সেটা কি? অডিয়েন্স পার্টিসিপেশন। এখানে লিখে রাখবি খাতায়, ঠিক আছে, কি লিখে রাখবি? এখানে কিন্তু অডিয়েন্স পার্টিসিপেশন থাকতো। অডিয়েন্স পার্টিসিপেশন কিন্তু থাকতো। কিসে থাকতো? ইন্টারলিউডে থাকতো শুধুমাত্র। ঠিক আছে, ইন্টারলিউড আসতে পারে কোথায় অডিয়েন্স পার্টিসিপেশন থাকতো না, ইন্টারলিউডে থাকতো। অডিয়েন্সকে তুলে বলতো স্টেজে আয় ভাই, তুই স্টেজে এসে তোর নাটক করে দেখ। ঠিক আছে, টাইপ হবে এই জিনিস। আচ্ছা, যাকে তাকে তুলে দিত। আরে বাবা, ওদেরই সেট থাকতো লোক,
ব্যাপারটা বোঝ, এখানে রিয়েল ও ক্যারেক্টার আচ্ছা 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 তুই আচ্ছা আজকে যে কেবিসি দেখিস, কন মানেগা করোড়পতি হুম দেখিস, হুম ঠিক আছে, কন মানেগা হুম করোড়পতিতে কি হয় বেসিক্যালি, আমরা দেখি যে ওরা রিয়েল ক্যারেক্টার, বাট আদপে ওরা রিয়েল ক্যারেক্টার না। মানে ব্যাপারটা হচ্ছে এখানে যে ক্যারেক্টার্স গুলো উঠতো সেগুলো তোর সাথেই ড্রামা হুম দেখতে এসেছে, হয়তো তোর পাশের সিটটাতেই বসে ড্রামা দেখছিল এতক্ষণ, হঠাৎ করে দেখবি সে চেঁচিয়ে একটা ড্রামার লাইন বললো এন্ড আলটিমেটলি সে স্টেজে গিয়ে ড্রামা পারফর্ম করছে। মানে ব্যাপারটা কি হলো, হুম হুম। অডিয়েন্সের মনে হলো যে ভাই আমাদের মধ্যে থেকেই কেউ উঠে গিয়ে বললো। আচ্ছা কি হয়, অডিয়েন্সের সাথে কানেকশন বাড়ে। দেখবি তুই ভালো করে লক্ষ্য করবি, বেশ কিছু যদি তুই সং পারফরমেন্স দেখে থাকিস, মানে মোটামুটি যারা ওই স্টেজে গান গায়, ঠিক আছে, যদি তুই লাইভ হ্যাঁ শো হ্যাঁ গুলো দেখে থাকিস, লাইভ শোতে কখনো হ্যাঁ হ্যাঁ স্টেজের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গায় না এক জায়গায়, ওরা কি করে গান গাইতে গাইতে অডিয়েন্সের মধ্যে নেমে আসে, লক্ষ্য করবি, হ্যাঁ 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 ঠিক আছে। যারাই দেখ, তুই সাকিরার পারফরমেন্স দেখ, তুই আমাদের এই মানে এমনি সিম্পল তুই এখানে অরিজিৎ সিং এর পারফরমেন্স দেখ না, ঠিক আছে, গান গাইতে গাইতে উপর থেকে নেমে চলে আসে স্টেজের মধ্যে, এই সরি অডিয়েন্সের মধ্যে, এবং সবার সাথে হয়তো হাত মেলাতে মেলাতে যায়, আলটিমেটলি কাউকে একজনকে মাইকটা দিয়ে বলে ইউ সিং দ্য নেক্সট টু লাইন, বাকি দুটো লাইন তুমি গাও, বলে কিনা। তো দিস ইজ কল্ড হুম ইন্টারলিউড, এটাই বলতে ইন্টারলিউডের আরেকটা তখনকার দিনে ড্রামাতে ওটা করা হতো, আর সেটাই আমরা বলতাম ইন্টারলিউড, ঠিক আছে, বোঝা গেছে আচ্ছা আশা করছি, হ্যাঁ আশা হ্যাঁ হ্যাঁ করছি এটা বোঝা গেছে। আচ্ছা, দুটো ইন্টারলিউডের উদাহরণ দিতে বলেছে, তো এক্সাম্পল যদি বলি তাহলে তো ফোর পিস আর ফালগেট এন্ড লিউক্রিস, ভালো করে মাথায় রাখবি, দুটো হুম হুম জিনিস আছে, একটা হচ্ছে দ্য ফোর পিস আর একটা হচ্ছে ফালগেন্ট এন্ড লিউক্রিস, এই দুটো কি, দুটো ইন্টারলিউডের এক্সাম্পল। ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছে। হ্যাঁ 45 হ্যাঁ হ্যাঁ কোয়েশ্চেন হ্যাঁ আমি আজকে আলোচনা করেছি, 45 কোয়েশ্চেন আজকে হয়েছে ডিসকাশন, কোথা থেকে কত দূর অবধি হয়েছে, ওল্ড ইংলিশ থেকে, ওল্ড ইংলিশ ডিসকাশন করেছি, ঠিক আছে, হুম ওল্ড হুম ইংলিশের পর ডিসকাশন করেছি মিডল ইংলিশ, মিডল ইংলিশের পর, মিডল ইংলিশের মধ্যে পড়েছে আর্লি মিডল ইংলিশ, এদিকে এজ অফ চসার, আর এদিকে পড়েছে হচ্ছে এজ অফ রিভাইভাল, সবগুলোই কিন্তু করা হয়ে গেছে এখান থেকে, ঠিক আছে, হুম হুম নোট দিস, ঠিক আছে, খুব ভালো জিনিস। এবারে আমরা যাব অন্য কিছুতে, ঠিক আছে।